বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। সকলকে জানাই সবার আগে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক। আর হ্যাঁ, তোমাদের কথা মাথায় রেখে আমরা আবার ফিরছি পুরনো ছন্দে। হাড় হিম করা সব ভয়ের গল্প আমরা তোমাদের জন্য আনবো এই নতুন বছরের শুরু থেকেই। আচ্ছা, এই কদিন অনেকে অনেক কমেন্ট করেছে, অনেকে আমাকে মেসেজ করেছে, অনেকে ফোন করেছে, দাদা তোমার গলা কেন শোনা যাচ্ছে না, তুমি নিয়মিত আসো না। বাট আমি একটু কাজের চাপে ছিলাম। এখন থেকে কথা দিচ্ছি আমি নিয়মিত আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। আর প্লিজ সকলে জানাও তো তোমরা কেমন আছো, আর কে কোথা থেকে গল্পটা শুনছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, এখন তোমাদের লক্ষ্য কিন্তু অন্য। আমি আগে বলেছিলাম আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষের পরিবার করতে হবে। আজ আমি বলছি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারকে 2 লক্ষ মানুষের পরিবার করতে হবে। আর সেটা তোমরা ছাড়া সম্ভব নয়। আমি জানি তোমরা ছিলে, তোমরা আছো এবং তোমরা থাকবে। আর হ্যাঁ, যেহেতু কদিন ধরে চ্যানেলের রিচ একটু ডাউন যাচ্ছে, টালমাটাল চলছে, তাই প্লিজ 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 সকলে এই গল্পের লিঙ্কটাকে প্রত্যেক বন্ধুর ইনবক্সে গিয়ে শেয়ার করো। প্রত্যেকে বলো গল্পটা শুনতে, এবং যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক একটা স্পেশাল এপিসোড, একটা হাড় হিম করা অকাল্ট হরর গল্প, ত্রিজিৎ করের কলমে ক্রিং। বাইরের একটানা বৃষ্টির শব্দে অদিতির কখন যে চোখটা লেগে গিয়েছিল ও টেরই পায়নি। আচমকাই ওর ঘুমটা ভাঙল অদ্ভুত একটা শব্দে। ড্রয়িং রুমে বাসন পড়ার শব্দ হলো না? ক্লান্তি মাখা চোখ দুটো নিয়ে কোনো মতে ঘড়িটা দেখল অদিতি। ঘড়ির কাঁটা রাত 3টের ঘর পেরিয়ে এইবার 5এর ঘরের দিকে অতি সন্তর্পণে অগ্রসর হচ্ছে। গোলাপি নাইট বাল্বের আলোয় ওর ঘরের ভেতর জাঁকিয়ে বসেছে নরম অন্ধকার। এমনকি বিছানার ওপর খুলে রাখা ল্যাপটপটাও কখন যে চুপটি করে ঘুমিয়ে পড়েছে তা টেরই পায়নি অদিতি। একটা দীর্ঘশ্বাস ফেলে অদিতি। বেচারি ল্যাপটপ, ওর আর দোষ কি? যেখানে ওর স্রষ্টা স্বয়ং মানুষ কর্পোরেটের ওভারটাইম নিতে পারছে না, সেখানে ও আর কতক্ষণ সহ্য করবে? বিছানা থেকে নেমে আড়মোড়া ভাঙে অদিতি। এত রাতে বারান্দায় বাসনপত্র পড়বার শব্দ হলো। পুপু পুপু কি কিছু নিতে গেল? এই মেয়েটাকে নিয়ে আর পারে না অদিতি। কতবার ওকে পই পই করে বলা হয়েছে যে যখন যেটা লাগবে যেন অদিতিকে এসেই বলে, কিন্তু কে শোনে কার কথা? পুরো ওর মায়ের কার্বন কপি। ক্লাস 4-এর মেয়ে, হাব ভাব দেখলে বোঝার উপায় আছে? ড্রয়িং রুমে পা ফেলতেই এইবার যেন চমকে উঠল অদিতি। পুরো ঘরটা অন্ধকারে ডুবে আছে। রাতের বেলায় একটা ছোট টেবিল ল্যাম্প এই ঘরে জ্বলে বটে, কিন্তু সপ্তাহখানেক ধরে তা খারাপ হয়ে পড়ে রয়েছে। সেটাকে যে সারাবে সেই টাকা পয়সাও এখন হাতে নেই। পুপু, পুপু, তুই কি এখানে? পুপু। অদিতি ডাক দেয় পুপুকে, কিন্তু কোথায় কি? কারুর শব্দ নেই। সত্যি বলতে এই মাঝ রাতে নিজের ঘরের ভিতর হাঁটতেই ওর কেমন গা ছমছম করছে। কেন করছে তা অবশ্য বুঝতে পারছে না। কিছু যেন অস্বাভাবিক রয়েছে এই ঘরটায়, এমন কিছু যা ও দেখতে না পেলেও মনের ভেতর একটা অস্বস্তি ক্রমশ কামড় বসাচ্ছে। ঘরের আলোটা জ্বালতেই
এবার অবাক হয়ে গেল অদিতি। সারা মেঝেতে বাসনপত্র ছড়ানো, একেবারে বাসনের উপরের তাক থেকে কেউ যেন বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে নিচের দিকে। কিন্তু উপরের দিকে তাকাতেই প্রথম খটকাটা লাগলো অদিতির। ওর বাসন রাখার আলমারির সবচেয়ে উপরের তাকগুলোতে অদিতির নিজেরই হাত যায় না। ওকেই টুলের উপর দাঁড়িয়ে রীতিমতো কসরত করে তবে ওখানে জিনিসপত্র রাখতে হয়। তাহলে পুপু ওখান থেকে বাসনপত্র বার করবে কি করে? ওর পক্ষে অত উপরে হাত যাওয়া অসম্ভব। অথচ আলমারির উপরের পাল্লাগুলোই হাট করে খোলা, ঠিক যেন কেউ ওর ভিতরে কিছু একটা খুঁজছিল তন্ন তন্ন করে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি? কথাটা মাথায় আসা মাত্রই শরীরে একটা চোরা শিরশিরানি অনুভব করল অদিতি। বাড়িতে কি তাহলে এই মুহূর্তে ওরা দুজন ছাড়াও আরো কেউ আছে? অদিতির হঠাৎ যেন কি একটা হলো। এক মুহূর্ত অপেক্ষা না করে মুহূর্তের মধ্যে দৌড় দিল পুপুর ঘরের দিকে। পুপু, পুপু তুই কোথায়? কোথায় তুই? ঘরের বিছানা খালি, কোথাও কেউ নেই। খোলা জানলা দিয়ে বৃষ্টি ভেজা বাতাস ঘরের ভেতর ঢুকছে। পর্দাগুলো সেই হাওয়ায় উড়তে উড়তে নিঃশব্দে জানান দিচ্ছে পুপুর অনুপস্থিতির। হে ভগবান, বাচ্চা মেয়েটা গেল কোথায় এত রাতে? এইবার প্রচন্ড আতঙ্কে হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে অদিতির। কি করবে ওইবার? বাইরের ঘরের দিকে পা বাড়াতে যাবে, তার আগে একটা ফিসফিসে কণ্ঠে চমকে উঠল অদিতি। মিমি, এই মিমি, আমি এখানে। খুব ক্ষীণ স্বরে পুপু যেন ডাকছে ওকে। শব্দটা ভালো করে এবার শোনে অদিতি। পরক্ষণেই ও বুঝতে পারে ঠিক কোথা থেকে আসছে শব্দটা। মুহূর্তের মধ্যেই দৌড়ে গিয়ে পুপুর খাটের সামনে বসে পড়ে ও। তারপর চাদর তুলে নিচে তাকাতেই চমকে ওঠে। খাটের নিচে গায়ে চাদর মুড়ি দিয়ে পুপু কোনো মতে গুটিসুটি মেরে বসে আছে খাটের নিচে। আরো সারা শরীর থরথর করে কাঁপছে। পুপু, কি হয়েছে সোনা? তুই খাটের নিচে কেন? জোরে কথা বলিস না মিমি, ও শুনতে পাবে। পুপুর কথায় অদিতি অবাক হয়ে যায়। কে শুনতে পাবে? ও ও তো বাইরের ঘরেই আছে। তুই ওকে দেখিসনি মিমি? পুপু একইভাবে ফিস ফিস করে কথা বলছে। অদিতির বুকের ভেতরটা এইবার কাঁপতে শুরু করেছে। কার কথা বলছে পুপু? ও কি সত্যি কাউকে দেখেছে বাইরের ঘরে? এতটা ভয় পেয়ে আছে কেন? ও আবার এসেছে মিমি। তোকে আমি বলেছিলাম না, ও এত সহজে এখান থেকে যাবে না। রোজ রাত হলেই ও এখানে আসে। আমি জানি ও এখানে কি খুঁজছিল। অদিতি এবার হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে পড়ে। পরক্ষণেই পুপুর হাতটা ধরতে চমকে ওঠে। এ কি? পুপুর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ও ওই ছুরিটা খুঁজছিল, ওই বড় ছুরিটা। তুই বলতিস না ওই ছুরিটা দিয়ে একেবারে মানুষের গলা কেটে সাফ করে দেওয়া যায়, ওটা। পুপু, কি বলছিস তুই এসব? কে এসেছিল বাইরে? কাকে দেখেছিস তুই? ছোট্ট পুপুর গলা এইবার ধরে আসে। কোনো মতে ফিস ফিস করে অদিতির কানের সামনে মুখটা এনে বলে, তোকে
তোর নামটা আগেও বলেছি মিমি, ওর নাম প্রিন্স। পুপু আর কিছু বলার আগেই সজোরে ঘরের দরজাটা এইবার বন্ধ হয়ে যায়। পরের মুহূর্তে অদিতি আবার শুনতে পায় সেই বাসন পড়ার শব্দ, ঠিক যেন কেউ উপর থেকে একটা একটা করে বাসন নিচে ফেলছে। এক মাস আগের ঘটনা। বাস স্ট্যান্ডে বেশ অনেকক্ষণ পাথরের মতো বসে আছে অদিতি। নিদিন পক্ষে ঘণ্টাখানিক তো হবেই ও অফিস থেকে বেরিয়েছে। ইতিমধ্যে পাটুলি যাওয়ার বহু বাস এসেওছে, আবার চলেও গেছে, কিন্তু অদিতির কোনো হুঁশ নেই। ওর সারা শরীরে ঘাম দিচ্ছে, ডান পায়ের হাঁটুর নিচ থেকে অসহ্য কাঁপুনি শুরু হয়েছে। ওর চোখের সামনে কেবল ভাসছে কিছুক্ষণ আগের দৃশ্যগুলো। অদিতি, তোমার পারফরমেন্স একদমই ভালো হচ্ছে না। তিনটে প্রজেক্ট তোমায় দিলাম, কোনোটারই টার্গেট ফুলফিল হলো না। এইভাবে কোম্পানি তোমায় পুষবে? কিন্তু স্যার, আমি তো... নো এক্সকিউজ অদিতি। হিমশীতল ঘরের ভেতর গর্জে ওঠে রমেশ চৌধুরী। বয়স প্রায় 50 ছুঁই ছুঁই, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ির জঙ্গল, দুই চোখে আপাতত সুস্পষ্ট বিরক্তি। গত 6 মাস ধরে তোমার অজুহাতই শুনে যাচ্ছি। জানি তোমার বাবা মা মারা গেছে সাডেনলি, তুমি তোমার দিদির মেয়েকে নিয়ে একা থাকছো, কিন্তু কোম্পানি তোমার থেকে অজুহাতগুলো কেন শুনবে? কোম্পানির রেজাল্ট চাই, অনলি রেজাল্ট। এছাড়া কোনো কিছুর প্রতি কোম্পানির কোনো ইন্টারেস্ট নেই, বুঝলে? কিন্তু স্যার, আমি তো চেষ্টা করেছি। যে টার্গেট দেওয়া হয়েছে এত অল্প সময়, সেটা অ্যাচিভ করা তো অসম্ভব। অদিতির কথায় রমেশ হো হো করে হেসে ওঠেন। নাথিং ইজ ইম্পসিবল ইন কর্পোরেট। অদিতি, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি না পারলে নিশ্চয়ই অন্য কেউ পারবে। এখানে কেউ এসব শুনবে না। সম্ভব অসম্ভব কোনো কিছু নিয়ে এখানে কারোর মাথা ব্যথা নেই। এখানে সবাই শুধু আউটপুট চায়, দ্যাটস ইট। ঘরের ভেতর ঠান্ডাটা ক্রমশ যেন আরো জাঁকিয়ে বসছে। দেখো অদিতি, আরো 1 মাসে নোটিস পিরিয়ড তোমায় আমি দেব। তারপর কোনো ইমপ্রুভমেন্ট না দেখতে পারলে আমার কিছু করার থাকবে না। ইতিমধ্যে উপর মহল থেকে আমার উপর চাপ আসছে তোমায় রিপ্লেস করার জন্য। অদিতি মুখটা নিচু করে দাঁড়িয়ে থাকে কেবল। ওর মুখটা চুপসে গেছে একেবারে। কত কষ্ট করেই চাকরিটা পেয়েছিল অদিতি। মাথায় এতগুলো ইএমআই এর বোঝা। এই চাকরিটা চলে গেলে কি করবে ও? পুপুকে নিয়ে তো সোজা রাস্তায় এসে দাঁড়াতে হবে। আচমকাই রমেশ স্যার এবার উঠে আসেন অদিতির সামনে। তারপর অদিতির কাঁধে হাত রেখে বলেন, অদিতি, তোমাকে কিন্তু আমি আগেও দেখেছি। তুমি একজন ভালো পারফর্মার ছিলে। নিজের কাজে ফোকাস করো, তুমি ঠিক পারবে। আমি তো আছি তোমায় হেল্প করার জন্য। এই সুযোগটা কিন্তু তোমায় কাজে লাগাতেই হবে। আমিও উপরতলায় জানিয়ে দিয়েছি তুমি পারবে। তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। মুহূর্তে চোখটা জলে ভরে যায় অদিতির। কোনো মতে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার, আমি সব রকম চেষ্টা করব, দেখবেন। কথাটা শেষও করতে পারেনি অদিতি। তার আগে ওর সারা শরীর আচমকাই কেমন যেন শিউরে ওঠে। রমেশ স্যারের হাতটা ক্রমশ সর্পিল ভঙ্গিতে ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচের দিকে। স্যার, কি করছেন আপনি? দিদি,
ডোন্ট বি সিলি। আমি কিন্তু একমাত্র তোমাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারি, রাইট? পরের মুহূর্তেই এক টানে অদিতিকে চাপটে ধরেন রমেশ। অদিতির সারা শরীর প্রচন্ড অস্বস্তিতে থরথর করে কাঁপতে শুরু করেছে এবার। স্যার প্লিজ ছাড়ুন আমায়, ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে কি খুব একটা লাভ হবে অদিতি? তার চেয়ে আমার সঙ্গে একটু সহযোগিতা করলে তোমার চাকরিটাও থাকবে, আর হয়তো প্রমোশনটাও পেয়ে যাবে। রমেশ কথা শেষ করার আগে তাকে সজোরে একটা ধাক্কা দেয় অদিতি। তিনি সঙ্গে সঙ্গে উল্টে পড়েন চেয়ারের উপর। তারপর কি যে হলো অদিতির আর মনে নেই। পাগলের মতোই কেবিন থেকে বেরিয়ে ও দৌড়চ্ছে। অফিস থেকে বেরিয়ে পড়ল কাউকে কিচ্ছু না বলে। তারপর কিভাবে যেন পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছল। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ফোনে নোটিফিকেশন ঢুকলো ওর। নতুন মেল এসেছে অফিস থেকে। কাঁপা কাঁপা হাতে সেটা খুলে দেখি হৃদস্পন্দন থমকে গেল প্রায়। টার্মিনেশন লেটার, 1 মাসের নোটিশ পিরিয়ড। মেলটা পাওয়ার পর থেকে অদিতির মাথা আর কাজ করছে না। এই বাস স্ট্যান্ডে বসে আছে তো আছেই। এখন কি করবে ও? বাবা মারা যাওয়ার আগে দীর্ঘকাল ক্যান্সারে ভুগেছেন। সেই চিকিৎসা করাতে গিয়ে বিস্তর ধার দেনা হয়েছে তার। এদিকে অদিতির দিদি অর্থাৎ পুপুর মা কিছুই রেখে যাননি মেয়ের জন্য। আর রেখেই বা যাবে কি করে? যা কপাল ওর দিদির। একটা দীর্ঘশ্বাস ফেলে অদিতি। কষ্ট করে আবার মেয়েটাকে স্কুলে ভর্তি করালো। সব বন্ধ হয়ে যাবে। এই বাজারে একটা নতুন চাকরি পাওয়া কি মুখের কথা? দিদি ভাই, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আচমকাই একটা মেয়ের কণ্ঠস্বরে চমকে ওঠে অদিতি। পাশে ফিরতে দেখে বয়স 20-22 একটা মেয়ে। সুন্দর মুখশ্রীতে মন ভালো করা হাসি। না, আসলে অনেকক্ষণ মাথায় হাত দিয়ে বসে আছেন তো, তাই আর কি বললাম। কিছু মনে করবেন না। না, সেরকম কিছু না। আসলে একটু যেন আমতা আমতা করতে থাকে অদিতি। বুঝেছি দিদি ভাই, বুঝেছি। আর বলতে হবে না। আপনার চোখের তলায় কালি দেখেই বুঝতে পারছি কত রাত ঠিক করে ঘুমান না। কিছু যদি মনে না করেন, একটা কথা বলি। কি কথা? মেয়েটা এইবার হঠাৎ ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট কার্ড বের করে এগিয়ে দেয় অদিতির দিকে। কার্ডটা হাতে নিয়ে অবাক হয়ে যায় অদিতি। কার্ডের উপর বড় বড় করে লেখা কত দামা হিলিং সেন্টার। এটা কি? এটা একটা হিলিং সেন্টার দিদি ভাই। আমি নিজে আমার বাবা মারা যাওয়ার পর বহুদিন ডিপ্রেশনে ছিলাম। এখানে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। আপনিও যেতে পারেন, সত্যি বলছি। হাতে নাতে ফল পাবেন। কিন্তু কি হয় এখানে? অদিতির কথায় আচমকাই মেয়েটা চুপ হয়ে যায়। তারপর বলে, ওরা কিছু টেকনিক শেখায়, খুব কাজে। আমাদের মনের ভিতর যে না বলা চিৎকার আর কান্নাগুলো জমে থাকে, যেগুলো শুনবার জন্য এই জগতে কেউ নেই, সেই সব কিছু মন থেকে বের করে দেওয়ার নিয়ম ওরা বলে দেবে। আপনি শুধু একবার যান। অদিতি কিছু বলতেই যাবে, তার আগে ওর ফোনটা বেজে ওঠে। পুপুর নাম্বার। 1 মিনিট, ফোনটা ধরি। হ্যাঁ, কার্ডটা ব্যাগে ঢুকিয়ে ফোনটা ধরে অদিতি। হ্যালো।
পুপুরানি কি করছে? অদিতির কথা মাঝপথেই থেমে যায়, কারণ ওই দিক থেকে ভেসে আসছে পুপুর কান্নার স্বর। কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মিমি, এই মিমি, বাবা এসেছিল আমায় নিয়ে যেতে। আমি যাব না, আমি বাবার কাছে যাব না। কে এসেছিল? তোর বাবা? অদিতির পায়ের তলার জমিটা যেন দুলে উঠল এক মুহূর্তের জন্য। জানোয়ারটা এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেল কি করে? তুই কোথায় মিমি? আমি বাবার সঙ্গে যাব না, আমি তোর সঙ্গেই থাকবো। মা আমায় তোর সঙ্গে থাকতে বলে গেছে মিমি। অদিতি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ আগেকার সমস্ত আশঙ্কা, দুশ্চিন্তা কোনো কিছুই ওর মনে আর দাগ কাটতে পারে না। ওকে পুপুর কাছে যেতে হবে এই মুহূর্তে, যে করেই হোক। বাস ধরবার জন্য তড়ি ঘড়ি দৌড় দেয় ও। অদিতি যদি খেয়াল করত, ওর পাশে বসে থাকা মেয়েটা এই মুহূর্তে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রয়েছে। মেয়েটার দুই চোখে অদ্ভুত হিম শীতল দৃষ্টি। মেয়েটার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। অদিতি, পুপু কেমন আছে এখন? অন্ধকার ঘরে মহিলা কণ্ঠস্বরটি কেমন যেন রহস্যময় লাগলো অদিতির। এই মুহূর্তে সে কোথায় বসে আছে? শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিংয়ে দাঁড়িয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে হাতিবাগানের দিকে, সেই পথ ধরে 15-20 মিনিট সোজা হাঁটলে বাঁ হাতে পড়বে স্কটিশ চার্চ কলেজ। সেই কলেজের উল্টো দিকের এক ঘুপচি গলি, দ্য ডাভ স্ট্রিট। সেই তস্য গলির ভেতর একখানা বিশাল লাল পাথরের ভগ্নপ্রায় বাড়ি। বাইরে থেকে দেখলে বোধ হবে ভেঙে পড়া কোনো প্রাচীন বাড়ির ধ্বংসাবশেষ। সামান্য প্ল্যাকার্ডটুকুও নেই, অথচ ভেতরে ঢুকলে একেবারে চমকে যেতে হবে। ঠিক যেন ছোটখাটো একটা জাপানিজ মিউজিয়াম। ঘর, দেওয়াল, মেঝে সবকিছুতে শৌখিন অন্তরসজ্জার ছাপ সুস্পষ্ট। পুপু ভালো আছে, কিন্তু খুব ভয় পেয়ে আছে। ওর বাবাকেও খুব ভয় পায়। আসলে ওর চোখের সামনেই তো পুরো ঘটনাটা ঘটেছিল। এই অন্ধকার ঘরটায় বসে অদিতির মনটা নিজে থেকেই কেমন শান্ত হয়ে গেছে। প্রথমত, ঘরটা জুড়ে অদ্ভুত ক্ষীণ একটা মিষ্টি গন্ধ। সেটার কারণেই কি শরীর, মাথা এত হালকা লাগছে? ঘরের মধ্যে শুধু ছোট্ট একটা গোল টেবিল। তার ওই পাশে যিনি বসে আছেন, তিনি এই কোতোদামা হিলিং সেন্টারের প্রধান পরিচালিকা। নাম অ্যালেম। মহিলা এইবার ফের বললেন, দেখো অদিতি, তুমি মানবে কিনা জানি না, বাট ওয়ার্ডস হ্যাভ পাওয়ার। আমাদের প্রত্যেকটা কথার অসম্ভব ক্ষমতা আছে। কোতোদামা মানে জানো কি? জাপানি ভাষায় এর তর্জমা করলে দাঁড়ায় শব্দের অতিলৌকিক ক্ষমতা। কোতো অর্থাৎ শব্দ, দামা অর্থাৎ স্পিরিট। জাপানের মানুষেরা বিশ্বাস করে আমাদের বলা প্রত্যেকটা কথার মধ্যে একরকম স্পিরিট থাকে। আমাদের বলা প্রতিটা কথার সেই ক্ষমতা প্রতি মুহূর্তে আমাদের জীবনকে পাল্টে দেয়। অ্যালেম থামলেন। গোল টেবিলের উপর টিমটিমে প্রদীপের আলোয় তার মুখশ্রী আরো মায়াবী দেখায়। অদিতি, মানুষ সব থেকে বেশি
কার সাথে কথা বলে জানো? কার সাথে? নিজের সাথে। তাই আমাদের প্রত্যেকের উচিত সবার আগে আমরা নিজেদের কি কি বলছি সেগুলো খেয়াল রাখা। তোমার মনের ভেতর অনেক চাপা রাগ দেখতে পাচ্ছি অদিতি। এসব তোমাকেই নিজের মন থেকে বের করতে হবে, নইলে কিন্তু মুক্তি নেই। অদিতি কি বলবে বুঝতে পারে না, শুধু চুপ করে থাকে। তোমার দিদি কিভাবে মারা যান? মারা যান নয়, বলুন কিভাবে আমার দিদিকে মেরে ফেলা হয়েছিল। ওই জানোয়ারটা আমার দিদিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে ওর গায়ে আগুন লাগিয়ে দেয় নিজের মেয়ের সামনে। তারপরে ও জেল থেকে ছাড়া পেল কি করে? ও কি চায়? পুপুকেও নিজের কাছে রাখতে চায়। পুপুকে কে দেবে ওর কাছে? আমাকে খুন করে তবেই ও পুপুকে নিয়ে যেতে পারবে। কথাগুলো বলতে বলতে আচমকাই কান্নায় ভেঙে পড়ে অদিতি। 1 সপ্তাহ আগে ওই রাতের কথা মনে পড়ে যায় ওর। সেই রাতে কি ভয় পেয়েছিল বাচ্চা মেয়েটা। সারা রাত ওকে জড়িয়ে শুয়েছিল অদিতি, 1 মুহূর্তের জন্য কাজ ছাড়া করেনি। সেই রাতে কাঁদতে কাঁদতে পুপু খালি বলছিল, মিমি, তুই আমাকে বাবার কাছে পাঠিয়ে দিবি না তো? বল, তোর কাছে রাখবি তো? মা যাওয়ার আগে আমায় বলে গেছে, যাই হয়ে যাক আমি যেন তোর সঙ্গেই থাকি। অদিতি, কিছু ভাবছো? ম্যাডাম অ্যালেমের কথায় সম্বিত ফেরে অদিতি। চোখের জল মুছে বলে, ম্যাডাম, আমি আর পারছি না। এত কিছু একসঙ্গে সহ্য করার ক্ষমতা আমার মধ্যে আর নেই। আমি ক্লান্ত হয়ে গেছি ম্যাডাম। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। অদিতি, অদিতি, শান্ত হও। তুমি শান্ত হও এখন। একটা পদ্ধতি আমি তোমায় শেখাবো। রোজ রাতে সেই পদ্ধতি অনুসরণ করলে ধীরে ধীরে তোমার ভেতরের সমস্ত রাগ, ক্ষোভ সবকিছু কমে যাবে। 1 মাসের ভেতর সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে যাবে তুমি। আপনা থেকেই দেখবে জীবনের সমস্যার মেঘগুলো কেটে যাচ্ছে। তুমি অনেক বেশি ভালোভাবে সবকিছু সামাল দিতে পারছো। তবে যে প্রণালী তোমায় আমি শেখাবো সেটা খুবই সহজ একটা পন্থা, তবে ভীষণ গোপন। এই হিলিং পদ্ধতিকে ওরা বলে কাহুকি। এই বিশেষ প্রণালীর নির্মাতা চীনের অতি প্রাচীন তাও সম্প্রদায়ের সাধকগণ। কিন্তু এই পদ্ধতি পালন করতে গেলে 2টো নিয়ম তোমায় অবশ্যই পালন করতে হবে। কি নিয়ম? 1, যে ঘরে এই কাহুকি তুমি পালন করবে সেই ঘর যেন সম্পূর্ণ ফাঁকা থাকে, সেই ঘরে কোনো বস্তু যেন না থাকে। এই ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে। আর 2য় নিয়ম হলো, এই কাহুকি পালন করার সময় ঘরে তুমি ছাড়া আর কেউ থাকবে না, আর দরজা পুরোপুরি বন্ধ থাকবে। নিঃশব্দে মাথা নাড়ায় অদিতি। অদিতি, কাহুকি অত্যন্ত সহজ একটা টেকনিক। একবার জানলে যে কেউ করতে পারবে। কিন্তু এই 2টো নিয়মে সামান্য বিঘ্ন ঘটলেও। কথাটা বলতে গিয়েও ম্যাডাম অ্যালেম থেমে যায়। এই 2টো নিয়মে বিঘ্ন ঘটলে কি হবে? অদিতি কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করে। কিন্তু কি অদ্ভুত, ম্যাডাম অ্যালেম কোনো উত্তর দেন না। শুধু একবারের জন্য ছোট্ট গোল টেবিলটা থরথর করে কেঁপে ওঠে। ম্যাডাম অ্যালেম কোনো এক অজানা ভয়ে 1 মুহূর্তের জন্য নিজেই কেঁপে উঠলেন কি?
ঘটনার 1 বছর আগে শ্মশান ঘাটে স্থির হয়ে বসে আছে অদিতি। সামনে গঙ্গার জল টলমল করছে। পরন্ত সূর্যের আলো সেই জলের বুকে রূপলি টানা মেলে সাঁতার কাটছে। দূরে কারা যেন কাঁদছে, কারা যেন হই হল্লা করছে। বাতাস জুড়ে কাঠ পোড়া গন্ধ আর মানুষের হাহাকার। মিমি, ওই বড় খোপের ভেতরে ওরা মাকে ঢুকিয়ে দিল। মা আর বেরিয়ে আসবে না, তাই না? ছোট্ট পুপুও বসে আছে অদিতির পাশে, ওর ওড়নাটাকে শক্ত করে ধরে। ও বেচারি আজ সকাল থেকে অনেক কেঁদেছে, কিন্তু কি হয়েছে কে জানে। এই শ্মশানে আসার পর থেকে আর কাঁদছে না। না পুপু, ওখানে একবার ঢুকলে আর কেউ ফিরে আসে না। তাহলে ওরা কোথায় যায়? অদিতির গলা বসে গেছে। কি বলবে ও? ওর কাছে কোনো উত্তর নেই দেওয়ার মতন। ও শুধু চুপ করে বসে থাকে। পুপু ফের বলে, আমি বাবার কাছে যাব না মিমি, তুই আমায় তোর কাছে রাখবি তো? ছোট্ট মেয়েটার মনে একরাশ ভয় আর আতঙ্ক। যতই হোক, ওর মায়ের সঙ্গে ওই জানোয়ারটা যা করেছে তার সাক্ষী এই বাচ্চা মেয়েটাই। ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়। ছোট্ট পুপুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অদিতি। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদম চিন্তা করে না পুপু, তোর মিমি যতদিন আছে তোকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। কেমন? পুপু কি বোঝে কে জানে, সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে অদিতিকে। অদিতিও আঁকড়ে ধরে পুপুকে আরো শক্ত করে। শ্মশান আবারও মুখরিত হয়ে ওঠে নতুন সব যাত্রীদের আগমনে। সন্ধ্যার বিমর্ষ আলোয় কেবল বাতাসে ভাসে তাদের কলরব। ঘটনার কয়েক সপ্তাহ আগে ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেয় অদিতি। কুতুদামা হিলিং সেন্টারে আগের সপ্তাহেই সে প্রথমবারের জন্য গিয়েছিল। সত্যি বলতে প্রথমটা সেখানকার ব্যাপার অতটা বিশ্বাসযোগ্য মনে হয়নি অদিতি। বিশেষ করে ম্যাডাম অ্যালেমের কথাবার্তা বেশ রহস্যজনক। কোন কথায় কখন কি বলতে চান অদিতি বুঝতে পারে না। তবে কাহু কি বলে যে বিশেষ পদ্ধতিটা তিনি শিখিয়েছেন সেটা একবার চেষ্টা না করে দেখলেই নয়। ঘরের ভেতরটা ভালো করে দেখে নিল অদিতি। ঘর একদম ফাঁকাই আছে। বাবা মা মারা যাওয়ার পর থেকে এই ঘরটায় আসা প্রায় এক প্রকার বন্ধই করে দিয়েছিল অদিতি। বাবা মায়ের ব্যবহার করা প্রত্যেকটা জিনিস একে একে বিক্রি করে দিতে হয়েছে। কি হবে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে? মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকলে বর্তমানে সমস্যাগুলোর তো সমাধান হয় না, তাই না? তাই ঘরের মধ্যে আছে বলতে একটা দেওয়াল আলমারি, সেটিকেও গত শনিবার খালি করেছে সে। আলমারিটা খুলে এবার দেখল অদিতি, ফাঁকা, কিছুই নেই, শুধু বিশাল ঠাকুরদার আমলের একটা হলদে ছাতা। ছাতাটা পুরনো হলে কি হবে, এখনো সেটা অক্ষত আর মজবুত,
তাই হাতে ধরে এইটা ফেলতে পারেনি অদিতি। আর নিচের তাকে আছে এক গাছি দড়ি। কবে কি প্রয়োজনে লাগবে এই ভেবে এইটাকেও রেখেই দিয়েছে। না, এই দুটো সামান্য জিনিস ঘরে থাকলে কিছুই হবে না। ম্যাডাম অ্যালেম বলেছিলেন বটে যে ঘর ফাঁকা রাখতে সম্পূর্ণ, কিন্তু দুটো নগণ্য বস্তুকে আদেও জিনিসের মধ্যে গণ্য করা যায় কি? আলমারির পাল্লা বন্ধ করে এবার ঘরের মাঝখানে এসে বসে পড়ে অদিতি। মেঝের উপরে রাখা পুপু ড্রয়িং খাতার শেষ থেকে একটা পাতা ছেড়েও মেয়েটা এই মুহূর্তে অঘরে ঘুমোচ্ছে পাশের ঘরে। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, সারা বাড়া ঢলে পড়েছে অতল ঘুমে। পিছনে তাকিয়ে ভালো করে দেখে নেয় অদিতি। ঘরের সব দরজা জানলা বন্ধ। এইবার ছেঁড়া পাতার উপর পেন দিয়ে একটা বৃত্ত আঁকে অদিতি। তারপর সেই ভেতরে আর একটা বৃত্ত, তার ভিতর আর একটা। এইবার মাঝ বরাবর সরল রেখায় বৃত্তটাকে কেটে অর্ধেক করে দেয় ও। একবার কাহুকের বৃত্ত আঁকা হয়ে গেলে ওর ঠিক মাঝখানে হাত রাখবে। তারপর 3 বার বলবে আকু মাগা কিমাসু। তারপর তোমার মনের যা যা জমা রাগ সব বলবে, কিচ্ছু বাদ রাখবে না। ধীরে ধীরে দেখবে নিজের আঙ্গুল গরম হচ্ছে। একটা সময় যখন দেখবে ওই বৃত্তের ওপর আঙ্গুল রাখতে পারছো না, তখন ছেড়ে দেবে। তবে হ্যাঁ, বেশিক্ষণ ওই বৃত্তের উপর হাত না রাখাই ভালো, বুঝলে? ম্যাডাম অ্যালেমের বলা কথাগুলো এইবার মনে পড়ে যায় অদিতির। ওই বৃত্তের ঠিক মাঝখানে আঙুল রাখেও, তারপর জোরে নিঃশ্বাস নেয়। মনের ভেতর একটু একটু করে জমিয়ে রাখা রাগগুলো এইবার হৃদয়ে ঠেলে বেরিয়ে আসে ওর। অসভ্য ইতর বুড়ো আমার গায়ে আজকেও বাজেভাবে হাত দিচ্ছিল। এতবার করে ওকে কাটিয়ে দেওয়ার পরেও কিছুতেই পিছন ছাড়ছে না। রমেশ চৌধুরী, স্কাউন্ড্রেল! অফিস পার্টিতে বউকে এনে লোককে দেখাও তুমি কত বড় ফ্যামিলি ম্যান, কিন্তু ভেতরে ভেতরে তুমি যে নর্দমার পোকা সেটা আমি ভালো করে জানি। ইচ্ছে করে তোর মতো নরকের কীটগুলোকে ঠাটিয়ে থাপ্পড় মারি। তোর ইচ্ছে কোনো দিন পূর্ণ হবে না। মরে যাব, কিন্তু তোর সঙ্গে বিছানায় শোবো না আমি। কথাগুলো বলতে বলতে অদিতি খেয়াল করে সত্যি অদ্ভুতভাবে ওর তর্জনীর অগ্রভাগ, যা কাগজে ছোঁয়ানো, ওটা ধীরে ধীরে কেমন গরম হয়ে উঠছে। যদিও অদিতির কথা এখনো শেষ হয়নি। পার্থ সরকার, ওই জানোয়ারটা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এখন রোজ একবার করে আসছে এই পাড়ায়। সভ্য ইতর, তুই কি ভাবছিস পুপুকে তুই নিয়ে যাবি যাতে ও তোর বিরুদ্ধে কোর্টে বয়ান দিতে না পারে? ওটা কোনো দিনও হবে না। আমার পুপুর গায়ে হাত দিতে এলে তোকে আঙুলটা এবার পাতার থেকে এক ঝটকায় সরিয়ে নেয় অদিতি। এক মুহূর্তের জন্য আঙুলের মাথাটা এমন গরম হয়ে গিয়েছিল যেন মনে হলো আগুনের উপর আঙুল রেখেছে ও। কিন্তু এটা হলো কি করে? সত্যি কি এই পন্থাটা কাজ করে, নাকি অদিতির মনের ভুল সম্পূর্ণ? এইবার একটা জিনিসে চোখ পড়তেই চমকে উঠল অদিতি। কাগজের মাঝখানটায় ওই বৃত্তগুলো ঠিক মাঝে যেখানে আঙুলটা রেখেছিল সেখানে কালো একটা বিন্দু, ঠিক যেন জ্বলন্ত দেশলাই কাঠি ছোঁয়ানো হয়েছে ওইখানটায়। একবার আঙুল সরিয়ে নেওয়ার পরেই আর কোনো চিন্তা নয়। চোখ বন্ধ করে ওই মন্ত্র জপ করবে 1 ঘন্টা, তাহলেই হাতে নাতে ফল পাবে, বুঝেছ? ম্যাডাম অ্যালেমের কথা মতন অদিতি এইবার চোখ বন্ধ করে ধ্যান শুরু করে। আর সত্যি যত সময় যেতে থাকে একটা অদ্ভুত শান্তি
ও অনুভব করতে থাকে বুকের ভেতর চারিদিকের পরিবেশ যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। ধীরে ধীরে মাথাটা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, অথচ সেই বৃষ্টির শব্দকে ছাপিয়েও যেন চতুর্দিকে জাঁকিয়ে বসছে একটা অদ্ভুত শব্দ। শব্দটা কিসের অদিতি ঠিক বুঝে উঠতে পারে না। পাহাড়ি ঝর্ণার জলধারা ধীর গতিতে বইলে যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দ। ঠিক যেন জল বইছে কোথাও দিয়ে, ধীরে, খুব ধীরে। ধ্যান করতে করতে অদিতি শুধু খেয়াল করল না যে ওর ঘরের দরজাটা মোটেই পুরোপুরি আটকানো নেই। কিভাবে যেন ওটা অল্প একটু খুলে গেছে। হাওয়ার জন্য কি, কে জানে। আজকে আমাদের ওয়ার্কশপে নিজের অভিজ্ঞতা শেয়ার করবে অদিতি। মাত্র 3 সপ্তাহ আগেই ও আমাদের হিলিং সেন্টারে যোগ দেয়। অদিতিকে অনুরোধ করছি কিছু বলার জন্য। কোতদামা হিলিং সেন্টারের দোতলার ছোট্ট ঘরের ভেতর জনা 15 লোক বসে, বেশিরভাগই মহিলা। তাদের চোখে মুখে ক্লান্তি আর হতাশার ছাপ। জীবন তাদের ঠিক খাতে বইছে না। তাই তো তাদের 2 চোখ জুড়ে একটু ভালো থাকার অভিপ্সা, হৃদয় জুড়ে দুর্নিমার কৌতূহল। অদিতি উঠে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়, তারপর মৃদু হেসে শুরু করে। আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, কিন্তু মাত্র 3 সপ্তাহ আগেও আমি যখন এখানে আসি তখন আমি একজন অন্য মানুষ ছিলাম। আমি জীবনে হাসতে ভুলে গিয়েছিলাম, বাঁচতে ভুলে গিয়েছিলাম। শুধু কিভাবে কোনো মতে জীবনে বেঁচে থাকতে হয় সেটুকুই জানতাম। হাজারো সমস্যার মধ্যে জেরবার হয়েছিলাম বলতে পারি, কিন্তু এখানে আসার পর আমার জীবনটা সত্যিই বদলে গেল। অদিতি থামে। এই মুহূর্তে ওর বলা কোনো কথাই যে বানানো নয়, ও নিজেই তার সবচাইতে বড় প্রমাণ। ম্যাডাম আমাকে যে টেকনিকটা শিখিয়েছিল, সত্যি বলছি সেটা ভীষণ এফেক্টিভ। ম্যাডামের শেখানো এই কাহুকি আমার জীবনকে বদলে দিয়েছে। প্রত্যেক দিন আমি যখন মেডিটেশন শেষ করে উঠি, এমন অদ্ভুত একটা অনুভূতি হয়, কি বলবো, ভীষণ শান্ত লাগে। আমি আর আগের মতো প্যানিক করি না। মনের জোর এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, আর নিজের সমস্যাগুলো অনেক ভালো করে সামাল দিচ্ছি। অদিতি থামল। ঘরের মধ্যে বসে থাকা কৌতূহলী মুখগুলো মেপে নিতে চায় অদিতির বলা কথার গভীরতা। ম্যাডাম অ্যালেম তার গভীর চোখ দুটোয় রহস্য সিঞ্চন করে বলেন, বন্ধুরা, আমাদের এই হিলিং সেন্টারের মূল মন্ত্র কি জানেন? উই বিলিভ দ্যাট ওয়ার্ডস হ্যাভ পাওয়ার। তাই প্রতিদিন আমরা যা যা বলি, যাকে যাকে বলি, সেগুলো বলার আগে আমাদের ভাবা উচিত। ঠিক যেমন একজন শিল্পী রং ব্যবহার করার আগে 1000 বার ভাবেন, একজন রাঁধুনি মশলা ব্যবহার করার আগে পরিকল্পনা করে নেন, একজন গায়ক গান গাওয়ার আগে কোন সুর কোন রাগ ব্যবহার করবেন তা ঠিক করে নেন। আমাদের তেমনই সতর্ক হতে হবে কথা বলার আগে। প্রত্যেকটা কথাকে বেছে নিতে হবে এমন ভাবে যাতে সেগুলো আমাদের জীবনে বয়ে আনে কেবলই সুখ এবং সমৃদ্ধি। আমাদের শব্দরাই আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের বলা কথাই আমাদের ভবিষ্যৎ। ম্যাডাম অ্যালেম থামেন, ফের অদিতির দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলেন, তবে সবচাইতে বেশি সতর্ক হতে হবে নিজের সঙ্গে কথা বলার সময়। আমরা নিজেদেরকে প্রত্যেক দিন যা বলি, আমরা ধীরে ধীরে সেটাই হয়ে উঠি। কিন্তু
বাইরে বেরোতে হলুদ ছাতাটা মাথার উপর মেলে ধরল অদিতি। ওয়ার্কশপ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল নেই তার। এদিকে যা ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আজ পুরো কলকাতা না ভাসিয়ে ছাড়বে না। খবরে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে, অর্থাৎ বৃষ্টি থামার সম্ভাবনা খুবই কম। বৃষ্টির মধ্যেই এগোতে যাবে, ঠিক তখনই ফোনটা সশব্দে বেজে উঠল অদিতি। মালা কাকির ফোন। ফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের হাহাকার। অদিতি, অদিতি কোথায় রে তুই? শিগগিরই আয়, এখানে এখানে খুব বড় একটা সর্বনাশ ঘটে গেছে। ফোনটা যিনি ধরেছেন তিনি অদিতির প্রতিবেশী মালা কাকি নন। মালা কাকির বাড়িতেই পুপু স্কুল থেকে ফেরার পর থাকে। তারপর অদিতি অফিস থেকে ফিরলে ওর সঙ্গে বাড়ি ঢোকেও। এককালে অদিতির মা নাকি মালা কাকিকে অনেক সাহায্য করেছিলেন নিজের সঞ্চিত অর্থ ধার দিয়ে। আপনি আপনি কে বলছেন? কাকিমা কোথায়? আরে কাকিমা, তিনি তো হাসপাতালে গেছেন। মাথা ফেটে তার গল গল করে রক্ত বেরোচ্ছে। ফোনের ওপারে থাকা নারী কণ্ঠ এইবার ঝাঁঝিয়ে ওঠে। আরে আমি সরকার বাড়ির জেঠিমা বলছি রে। তোর সেই জামাই বাবু এসে পাড়ায় মদ খেয়ে কি মাতলামিটাই না করে গেছে অদিতি। মালা বাধা দিতে গেলে তাকে কি না কি বললো। উফ, মুখের ভাষা শুনলে কান দিয়ে রক্ত বেরিয়ে আসবে। পুপু ঠিক আছে তো? ও ঠিক থাকবে না কেন? তোর জামাই বাবুর ক্ষমতা আছে নাকি পাড়ার এতগুলো মা বোনেরা থাকতে তোর বোনের সন্তানকে নিয়ে যাবে? তবে হ্যাঁ, তুই একটা ব্যবস্থা কর। ভদ্রলোকের পাড়ায় দিনের পর দিন তো এসব চলতে পারে না। ওই পাষণ্ডটা যাওয়ার অদিতির কানে আর কোনো কথা ঢোকে না। হাতে ধরা হলুদ ছাতাটা ধীরে ধীরে কাঁপতে শুরু করে। ডান পায়ের নিচ থেকে কাঁপুনি ধরছে ওর। এর একটা শেষ না দেখলে নয়। ঘরের ভেতর দরজাটা সশব্দে দরাম করে বন্ধ করে দেয় অদিতি। পাশের ঘরে পুপু ঘুমিয়ে পড়েছে। মেয়েটা এমনিতেই কদিন ধরে কি কারণে যেন একটু ভয় পেয়ে আছে। মাঝে মাঝে চমকে চমকে ওঠে। একলা ঘরে থাকতে ভয় পায়। কদিন ধরে অদিতিকে খালি বলছে যে এই বাড়ির মধ্যে কেউ একজন নাকি চলাফেরা করে। ও সেটা স্পষ্ট টের পায়। ঘরের মাঝখানে বসে আরেকটা কাগজ ছেড়ে অদিতি। তারপর ঠিক আগের দিনের মতো কাহুকির বৃত্ত আঁকে। ওর কানে এখনো বাজছে সরকার জেঠিমার কথাগুলো। দেখ অদিতি, পাড়া ঘরে থাকতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এভাবে একটা অসভ্য লোক এসে দিনের পর দিন গা জোয়ারি করে যাবে, সে তো আর নিজের চোখে দেখতে পারি না। আমাদের পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে এভাবে। অদিতির মাথা প্রচন্ড রাগে যেন ফেটে যাচ্ছে। তেমন হলে মেয়েটাকে নিয়ে কিছুদিন অন্য কোথাও গিয়ে ভাড়া থাক। এই আপদ বিদেয় হলে আবার আসিস। পুলিশ তো কিছুই করছে না, পয়সা খেয়ে চুপ করে বসে রয়েছে। শোন অদিতি, তুই একলা মেয়ে মানুষ, ওইটুকু মেয়েকে নিয়ে থাকছিস। রাত বিরাতে কখন কি বিপদ ঘটে কেউ কি বলতে পারে নাকি? যা পারবি কর, কিন্তু ওই আপদ যেন আর না ঢোকে এই পাড়ায়। নিজের আঙুলটা ওই কাগজের উপরের বৃত্তের মধ্যস্থলে রেখে ও বলে, খুন করতে চাই। ওই পাষণ্ডটাকে আমি খুন করতে চাই। নিজের হাতে গলা টিপে যেন একটু একটু করে ছটফট করে মরেও। ও না মরলে ও নিজেও বাঁচবে না, আমাদেরকেও বাঁচতে দেবে না। মৃত্যু মৃত্যু, ওই মানুষটার মৃত্যু হয় না কেন? মরতে পারে না ও? একদম মরে যাক। এবার আচমকাই এমন একটা কাণ্ড ঘটে যার জন্য অদিতি মোটেও প্রস্তুত ছিল না। ওর হাতের আঙুলে প্রচন্ড গরম লাগা সত্ত্বেও ও আঙুলটা কাগজের উপর চেপে রেখেছিল। এইবার
আচমকাই ওর চোখের সামনে পুরো কাগজটা এক নিমেষে কালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা কাগজ পোড়া গন্ধে সারা ঘর ভারী হয়ে ওঠে। ঠিক পরক্ষণে সজোরে একটা শব্দে অদিতি চমকে ওঠে। পিছন ফিরতেই ও দেখে ওর পিছনের জানলার কাঁচটা ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে আছে। সেই ভেঙে যাওয়া জানলার কাঁচ থেকে উঁকি মারছে বাইরে নিশ্ছিদ্র অন্ধকার। তালি হ্যাঁ, কি ভেবেছে কি আমার মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধেই বয়ান দেওয়াবে? হ্যাঁ, এত সহজ নাকি? হ্যাঁ, ওকে যদি মজা না দেখিয়েছি আমি। অন্ধকার রাস্তায় টলতে টলতে এগিয়ে যাচ্ছে পার্থ। নেশাটা আজ একটু বেশি হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা ধরেও চেষ্টা করছে নিজের বাড়ির গলিটা খুঁজে বের করার, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। বারংবার গোল গোল ঘুরে খালি এই 3 মাথার মোড়ে চলে আসছে ও। একই বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে গেছে জামা কাপড়। তারপর কি যে হয়েছে, চারিদিক সবকিছু তিনটে তিনটে দেখছে পার্থ। 3টে লাইট পোস্ট, 3টে গাছ, 3টে রাস্তা, এমনকি একই রকমের গাড়ি একসঙ্গে 3টে আসছে সামনের রাস্তা দিয়ে। এই তুই আবার কে? হ্যাঁ, এরকম রাস্তার মাঝখানে এরকম দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তোরে দাঁড়া, তোরে দাঁড়া বলছি। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পড়ল পার্থ। যতদূর চোখ যায় অন্ধকারে, এই প্রবল বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে কেউ নেই। তার মধ্যে মাঝ গলিতে এই আখাম্বা লোকটা পথ আটকে কি করছে? এই বাছা তো, এই তুমি রাস্তা ছাড়ো তো। তুমি মানুষ নাকি তাল গাছ? হ্যাঁ, এত লম্বা কেন বাপু তুমি? নেশার ঘোরে পার্থ কি যে দেখছে ওর মাথার ঠিক নেই। চোখটা ভালো করে কচলাতে থাকে। না, ওর তো কোনো ভুল হচ্ছে না। ওর সামনে কয়েক হাত দূরে যে দাঁড়িয়ে আছে সে মোটেই আর 5টা মানুষের মতো নয়। এক তো অস্বাভাবিক লম্বা, তাছাড়া কি যেন একটা বড় অসঙ্গতি রয়েছে ওর মধ্যে। হাতে একটা বড় হলদে রঙের ছাতা নিয়ে ও দাঁড়িয়ে আছে। আরেকটা হাতে ওটা কি? একটা বড় দড়ি না? রাস্তা छोड़ने को बोला ना, রাস্তা ছাড় বলছি। কথাটা শেষ করতেও পারে না, তার আগেই সামনে দাঁড়ানো সেই দীর্ঘ ছায়া মূর্তিটা ওর দিকে কি যেন একটা ছুঁড়ে দিল। পরের মুহূর্তে পার্থ লক্ষ্য করল ওর পায়ের সামনে পড়ে আছে একটা মোটা দড়ি। কিন্তু কিন্তু ও কি? দড়িটা অমন নড়াচড়া করছে কেন? একটা সাপের মতো। ধীরে ধীরে ওটা জলের মধ্যে দিয়ে এগিয়ে আসছে পার্থর দিকেই। এ কি হচ্ছে ওর সঙ্গে? মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই দড়িটা এসে জাঁকিয়ে বসে পার্থর পায়ে। প্রথমে পায়ে, সেখান থেকে কোমর হয়ে বুক, তারপর গলা। অবিকল সাপের মতো দড়িটা পেঁচিয়ে বসে পার্থর গলার উপর। পার্থর নেশা এবার কেটে গেছে। ও যেন বুঝতেই পারছে না কি হচ্ছে। একটা সামান্য দড়ি কিভাবে ওর গলায় চেপে বসেছে এত জোরে। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে একটু একটু করে। চারপাশের লাইট পোস্টের আলোগুলো
দপদপ করছে। এর মধ্যে ও এগিয়ে আসছে ওই ছায়া মূর্তিটা। লম্বা, খুব লম্বা, অন্ধকার যেন জমাট বেঁধে আছে ওর শরীর। আচমকা হাওয়ায় ওই হলুদ ছাতাটা উড়ে গেল। পরক্ষণেই লাইট পোস্টের আলোয় স্পষ্ট দেখা গেল ওর মুখ। মুহূর্তের মধ্যেই পার্থর চোখ, নাক, মুখ থেকে একসঙ্গে বেরিয়ে এলো রক্ত। প্রচন্ড আতঙ্কে ওর হৃৎপিণ্ড যেন থমকে গেল। হে ভগবান, ওর সামনে দাঁড়িয়ে ওটা কি? কেমন লাগলো বন্ধু গল্পের প্রথম পর্ব? আমি জানি তোমাদের ভালো লেগেছে। আশা করছি তোমরা সকলে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর প্রচুর প্রচুর কমেন্ট করো, যত বেশি কমেন্ট করবে আমরা তত আরো বেশি কাজ করার উৎসাহ পাবো। আজ তোমরা শুনলে ত্রিজিৎ করের লেখা ক্রিং উপন্যাসের বা ক্রিং বড় গল্পের প্রথম পর্ব। আজকের গল্প পাঠে ছিল রক্তিম, গল্পের সূত্রধার আমি ইভান। অন্যান্য চরিত্রে সৌমিলি, অভিষেক, স্পন্দন, দেবিকা, স্বাগতা, বর্ষা, রুবিনা, দেবস্মিতা এবং রক্তিম। আবহ অভিষেক, প্রচ্ছদ দীপ, জিএফএক্স, স্ক্রিপ্টিং অনিন্দিতা, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ অফিসিয়াল। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। শুভরাত্রি।